যারা ক্লাসে জয়েন হচ্ছে সবাইকে ধন্যবাদ। প্রতিদিনের মতো আজকেও আমাদের অনলাইন ক্লাসের যে সিরিজটা চলতেছে, আজকে আমাদের ক্লাস হচ্ছে ফিনান্স ব্যাংকিং ও বিমা নিয়ে। তো ব্যবসা শিক্ষা বিভাগের ছাত্রছাত্রী আমরা যারা আছি সবার জন্য আজকের ক্লাসটা একটা গুরুত্বপূর্ণ ক্লাস। সবাইকে অনুরোধ করব যে যে যার যার গ্রুপ আছে বা আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা আছে সবাইকে যাতে একটু মেনশন করে দিই, আর আজকের ক্লাসটা একটু শেয়ার করে দিব সবাই। সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিব। সাউন্ড ক্লিয়ার আছে কি না একটু সবাই আমাকে জানাবে। যদি সাউন্ড ক্লিয়ার থাকে সজীব স্যার কয়েক মিনিটের মধ্যে ক্লাস শুরু করবে। সাউন্ড ক্লিয়ার, ওকে, ঠিক আছে। স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে কথা বলবো। তো এখনো যারা যুক্ত হয়নি তাদেরকে জানিয়ে দাও, দ্রুত শেয়ার করে দাও ক্লাসে যাতে জয়েন করে নি। আচ্ছা, আমি শুরু করে দিই, আসুক সবাই। একটু দেখি, আমরা আজকে কথা বলবো আর্থিক বাজার নিয়ে। আর্থিক বাজারের আইনগত দিকসমূহ আমাদের দ্বিতীয় অধ্যায়। তো গত যে ফিনান্সের চ্যাপ্টার যেটা আমরা শেষ করলাম, ওখানে আমরা অর্থায়ন সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছি, সাথে অর্থায়নের নীতি সম্পর্কে ধারণা পেয়েছি, সাথে আমরা অর্থায়নের লক্ষ্য সম্পর্কে ধারণা পেয়েছি। আজকে আমরা অর্থায়ন, আমরা প্রতিষ্ঠানের জন্য, আমি গত ক্লাসেও বলেছি, প্রতিষ্ঠানের জন্য দুই ধরনের অর্থায়ন স্বাভাবিকত হয়ে থাকে। একটা স্বল্প মেয়াদী, মনে করো প্রতিষ্ঠানের বেতন, কর্মচারীর বেতন বকেয়া আছে কিংবা ভাড়া বকেয়া আছে, এগুলোর জন্য আমাদের প্রয়োজন স্বল্প মেয়াদী অর্থায়ন। আবার নতুন করে যদি কোনো বিনিয়োগ করতে হয়,
আমি নতুন করে ভবন নির্মাণ করব, নতুন করে আমার প্রতিষ্ঠানকে 2 তলা থেকে 3 তলা করব, তাহলে এই যে এক একটা প্রকল্প যে গ্রহণ করছি, এখানে কিন্তু আমার একটা দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রয়োজন হবে। আচ্ছা, তো এখন এখানে আজকে আর্থিক বাজারটা এই দুইটা বিষয় নিয়ে কথা বলবে। যখন আমার স্বল্প মেয়াদী, আমার 2 ধরনের তো কথা বললাম আমি, যে একটা স্বল্প মেয়াদী মূলধন আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী মূলধন। এই দুইটা মূলধনের কাহিনী আজকে এখানে আর্থিক বাজার কথা বলবে কাহিনী নিয়ে, ঠিক আছে? এখন কথা হচ্ছে, আমরা স্বাভাবিকত সবজি বাজার বলতে কি বুঝি? যেখানে সবজি ক্রয় বিক্রয় হয়। মাছের বাজার বলতে কি বুঝি? যেখানে মাছ ক্রয় বিক্রয় হয়, ঠিক আছে? এখন আমাকে আজকে বলতেছে কোন বাজার? আর্থিক বাজার। আর্থিক বাজার বিষয়টা একটু খেয়াল করে। আর্থিক বাজার মানে হচ্ছে যেখানে আর্থিক সম্পদগুলো ক্রয় বিক্রয় হবে। তো স্যার, আর্থিক সম্পদ বিষয়টা কি? আর্থিক সম্পদ বিষয়ে আমরা আসবো যেসব স্বল্প মেয়াদী সিকিউরিটিস আছে, দীর্ঘমেয়াদী সিকিউরিটিস আছে, যেমন বন্ড, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, তারপর হচ্ছে স্বল্প মেয়াদী সিকিউরিটিসের মধ্যে বাণিজ্যিক পত্র আছে, হ্যাঁ, শেয়ার বাণিজ্যিক পত্র আছে, এরপর হচ্ছে ট্রেজারি বিল আছে সরকারি। তো এগুলো হচ্ছে আর্থিক বাজারের এক একটা উপাদান। এখন এখন বিষয় হচ্ছে, যে বাজারে এই স্বল্প মেয়াদী আর দীর্ঘমেয়াদী এই আর্থিক সম্পদগুলো ক্রয় বিক্রয় হয়, তাকে আমরা আর্থিক বাজার বলবো। এই যে এখানে দিয়েছে, আমি একটু লক্ষ্য করলে দেখতে পাবে, যে বাজারে স্বল্প ও দীর্ঘমেয়াদী আর্থিক সম্পদ ক্রয় বিক্রয় হয় তাকে আমরা আর্থিক বাজার বলবো, ঠিক আছে? তো এটা ক নাম্বার প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যে এই বাজারে আর্থিক সম্পদ স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদী আর্থিক সম্পদ ক্রয় বিক্রয় হচ্ছে, তাকে আমরা আর্থিক বাজার বলি। এখন পরে আরেকটু বিস্তারিত ভাবে কথাটা বললাম। দেখো, আর্থিক বাজার হলো তহবিল সংগ্রহকারী এবং তহবিলের যোগানদাতার একটি সম্মিলন কেন্দ্র। আচ্ছা, এই আর্থিক বাজার যেটা, এখানে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে, কোনো একটা কোম্পানি বা প্রতিষ্ঠান তাদের অর্থায়নের চাহিদা মেটাচ্ছে, আবার এই অর্থায়নের চাহিদা যোগান দিচ্ছে কারা? বিনিয়োগকারীরা, ঠিক আছে? তার মানে অর্থায়নের যে প্রতিষ্ঠানে অর্থায়নের প্রয়োজন এবং যারা বিনিয়োগকারী, এই দুইজনের সম্মিলন হচ্ছে আর্থিক বাজার। তাহলে একটু দেখলেই বুঝতে পারবো যে তহবিল সংগ্রহকারী আর তহবিলের যোগানদাতা একটি সম্মিলন কেন্দ্র, যেখানে একজনের উদ্বৃত্ত অর্থ অন্যের ঘাটতি পূরণে সাহায্য করে। একজনের উদ্বৃত্ত অর্থ মানে ওর কাছে অর্থ আছে, বিনিয়োগ করার মতো অর্থ ওর কাছে আছে, তাহলে সেই অর্থ সে কোম্পানিকে যাদের প্রয়োজন আছে তাদেরকে বিনিয়োগ করছে। তার মানে একজনের ঘাটতি পূরণ হচ্ছে আরেকজনের অলস অর্থ দিয়ে, ঠিক আছে? আচ্ছা, আর্থিক বাজারে স্বল্প মেয়াদী দীর্ঘমেয়াদী উভয় ধরনের তহবিল সংগ্রহের সুযোগ রয়েছে। আচ্ছা, স্বল্প মেয়াদী আর দীর্ঘমেয়াদী 2 ধরনের, আমি তো শুরু থেকেই বলছি, স্বল্প মেয়াদী দীর্ঘমেয়াদী উভয় ধরনের তহবিল সংগ্রহের ব্যবস্থা করা হয়। আর্থিক বাজার সম্পর্কে তো ক্লিয়ার। এখন আর্থিক বাজারকে কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। আর্থিক বাজারের, তার মানে আর্থিক বাজার জিনিসটা কেমন হতে পারে বা দেখতে কেমন, বা এটার কাজ কি, এগুলো নিয়ে একটু আলোচনা করি। যেমন প্রথমেই বললাম, আর্থিক বাজার হচ্ছে অর্থ ও আর্থিক সম্পদ। আর্থিক বাজার হচ্ছে অর্থ ও আর্থিক সম্পদ লেনদেনের একটি মাধ্যম। ওই যে বলেছে, যে বাজারে আর্থিক সম্পদগুলো ক্রয় বিক্রয় হয়, তার মানে এই যে আর্থিক বাজারে কি হচ্ছে, অর্থ এবং আর্থিক সম্পদ যা আছে এগুলোর লেনদেনের একটি মাধ্যম হচ্ছে আমার আর্থিক বাজার, ঠিক আছে? এরপরে বলছে, দেখো, আর্থিক বাজারের মাধ্যমে স্বল্প মেয়াদী মধ্যমেয়াদী তহবিলের সংস্থান করা হয় এবং কোনো বিনিয়োগকারী স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদে তহবিল বিনিয়োগের সুযোগ পায়। দুইটা বিষয় এখানে ভালো করে খেয়াল করো। প্রথমে তো এটা সম্পর্কে বলেছি যে স্বল্প মেয়াদীও হতে পারে, দীর্ঘমেয়াদীও হতে পারে। স্বল্প মেয়াদী মানে 1 বছরের কম সময়, দীর্ঘমেয়াদী মানে 5 বছরের অধিক সময়, ঠিক আছে? স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদী তহবিলের সংস্থান করা হয় এবং কোনো বিনিয়োগকারী স্বল্প মেয়াদে ও দীর্ঘমেয়াদে তহবিল বিনিয়োগের সুযোগ পায়। আমি কোম্পানির অর্থ সংস্থানের প্রয়োজন আছে, সেটা স্বল্প মেয়াদী হোক দীর্ঘমেয়াদী হোক, আমি আর্থিক বাজারকে পছন্দ করব, ঠিক আছে? এরপরে বিনিয়োগকারী যারা আছে, যারা ওই যে একটু আগে বললাম উদ্বৃত্ত অর্থ অলস অর্থ তারা বিনিয়োগ করছে অন্যের ঘাটতি পূরণের জন্য, তাহলে তারা করতেছে কি,
বিনিয়োগের একটা কি পাচ্ছে, সুযোগ পাচ্ছে। তাদের যে উদ্ধৃত অর্থ বা অলস অর্থ আছে তা বিনিয়োগের একটা সুযোগ সে আর্থিক বাজারে পাচ্ছে। ঠিক আছে, এরপরে দেখো আর্থিক বাজারে স্বল্প ও দীর্ঘমেয়াদী সিকিউরিটিজ ক্রয় বিক্রয় হয়, এটা নিয়ে অলরেডি বলেছে। এরপর ঝুঁকিমুক্ত, ঝুঁকি বহুল উভয় ধরনের সিকিউরিটিজ আর্থিক বাজারে ক্রয় বিক্রয় হয়। ঝুঁকিমুক্ত, মনে করো উদ্দীপকে বললো যে জনাব রহমান ঝুঁকিমুক্ত ঝুঁকিমুক্ত বিনিয়োগ করতে চান। তার মানে ঝুঁকিমুক্ত, একমাত্র ঝুঁকিমুক্ত বিষয় হচ্ছে সরকারি স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদী সিকিউরিটিস গুলা। তো সরকারি যেগুলো আছে স্বল্প মেয়াদী আর দীর্ঘমেয়াদী, স্বল্প মেয়াদী সরকারি সিকিউরিটিস হচ্ছে ট্রেজারি বিল, আর দীর্ঘমেয়াদী সরকারি সিকিউরিটিস হলো ট্রেজারি বন্ড। এই দুইটাই কেবলমাত্র ঝুঁকিমুক্ত। এই দুইটাই ঝুঁকিমুক্ত, একটা হচ্ছে ট্রেজারি বিল যেটা হচ্ছে স্বল্প মেয়াদী, আর এটা হচ্ছে ট্রেজারি বন্ড যেটা হচ্ছে দীর্ঘমেয়াদী। ঠিক আছে, আচ্ছা, বাদ বাকি যা আছে তা সবগুলো হচ্ছে ঝুঁকিবহুল, ঝুঁকির সম্ভাবনা এখানে থাকবে। আচ্ছা, এরপরে দেখো মুদ্রা বাজার ও মূলধন বাজারের সমন্বয়ে আর্থিক বাজার গঠিত হয়। মোস্ট ইম্পর্টেন্ট বিষয় মুদ্রা বাজার ও মূলধন বাজার। মুদ্রা বাজার মানে হচ্ছে স্বল্প মেয়াদী, আর মূলধন বাজার মানে হচ্ছে দীর্ঘমেয়াদী। এই পয়েন্টটাই স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদী যে কথাটা আমি শুরু থেকেই বলছি, স্বল্প মেয়াদী আর্থিক বাজারকে মুদ্রা বাজার বলতেছে বা অর্থ বাজার বলে, তারপরে দীর্ঘমেয়াদী আর্থিক বাজারকে মূলধন বাজার বা পুঁজি বাজার বলা হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে আর্থিক বাজারের বৈশিষ্ট্য বা আর্থিক বাজার জিনিসটা ক্লিয়ার নাকি একটু বলি, সবাই সবাই একটু রেসপন্স করব, আর্থিক বাজার বিষয়টা ক্লিয়ার নাকি? ধন্যবাদ, আমি তাহলে পরের স্লাইডে যাচ্ছি। একটু দেখব আর্থিক বাজারের উপাদানগুলা। আর্থিক বাজার যে সমস্ত উপাদানকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, মানে যাদের সাহায্যে আর্থিক বাজারটা পরিচালিত হচ্ছে বা চলছে, দেখি একটু। প্রথম কথা হচ্ছে আর্থিক বাজারের প্রধান যে উপাদান হচ্ছে সিকিউরিটিস। সিকিউরিটিস হতে পারে স্বল্প মেয়াদী, হতে পারে দীর্ঘমেয়াদী। হ্যাঁ, কিছুক্ষণ আগেই তো আমি শুরুতে বলেছি যে সিকিউরিটিস জিনিসটা স্বল্প মেয়াদী হলে সেটা হবে ট্রেজারি বিল, বাণিজ্যিক পত্র, হ্যাঁ এগুলা। আবার যদি দীর্ঘমেয়াদী হয় বন্ড, হ্যাঁ, তারপর শেয়ার, অগ্রাধিকার শেয়ার বা সাধারণ শেয়ার যেগুলো আছে এগুলা। তার মানে আমার প্রথম যে পয়েন্টটা পাচ্ছি, সিকিউরিটিস আর্থিক বাজারের উপাদান, এটা স্বল্প মেয়াদীও হতে পারে আবার দীর্ঘমেয়াদীও হতে পারে। আচ্ছা, গেল। এখন সিকিউরিটি ইস্যুয়ার, ইস্যুয়ার মানে কি? যারা এই সিকিউরিটিস গুলো ইস্যু করছে, ঠিক আছে, যারা এগুলো বিক্রয় করছে। তার মানে আমি কোম্পানি আমার মূলধনের প্রয়োজন আছে, স্বল্প মেয়াদী হোক দীর্ঘমেয়াদী হোক, আমার মূলধনের প্রয়োজন আছে। এখন আমি করলাম কি, মূলধন বাজারে বা মুদ্রা বাজারে, মোট কথা হলো আর্থিক বাজারে আমি কি করলাম, আর্থিক বাজারে আমি মূলধনের জন্য আহ্বান করেছি। তাহলে আমি কোম্পানি যখন মূলধন বাজারে বা মুদ্রা বাজারে মূলধনের জন্য আহ্বান করব, তখন আমি হয়ে যাচ্ছি সিকিউরিটি ইস্যুয়ার। ঠিক আছে, আমি বিক্রয় করছি আমার সিকিউরিটি। এরপরে আসি মার্চেন্ট ব্যাংকার। মার্চেন্ট ব্যাংকার হচ্ছে আমার হয়ে যে প্রতিষ্ঠানটা, আমার হয়ে কোম্পানির হয়ে যে প্রতিষ্ঠানটা সিকিউরিটিস গুলা বিক্রয় করতেছে। ঠিক আছে, আচ্ছা, দুঃখিত একটু।
দুঃখিত, একটু সাউন্ড প্রবলেমের কারণে। আচ্ছা আচ্ছা, আমি যা বলছিলাম, মার্চেন্ট ব্যাংকার নিয়ে কথা বলছিলাম। মানে আমার হয়ে, প্রতিষ্ঠানের হয়ে, কোম্পানির হয়ে যখন কোনো প্রতিষ্ঠান সিকিউরিটিস গুলা, শেয়ার হোক বা বন্ড হোক বা ট্রেজারি বিল হোক, সিকিউরিটিস গুলা বিক্রয় করছে, ক্রয় বিক্রয় করছে, সে হচ্ছে মার্চেন্ট ব্যাংকার। ঠিক আছে? তো বাংলাদেশের এই ধরনের প্রতিষ্ঠান হচ্ছে আইসিবি। আইসিবি, ঠিক আছে, একটা প্রতিষ্ঠান যে মার্চেন্ট ব্যাংকার হিসেবে কাজ করে। আচ্ছা, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ। আচ্ছা, এরপরে যাই বিনিয়োগকারী। বিনিয়োগকারী তো আর্থিক বাজারেরই উপাদান। একটু আগেই তো আমরা বলেছি যে বিনিয়োগকারী তাদের উদ্ধৃত অর্থ বা অলস পড়ে থাকা অর্থটাই তো তারা বিনিয়োগ করে ঘাটতি অর্থ পূরণের জন্য। একটা প্রতিষ্ঠানের অর্থের অভাব আছে, মূলধনের অভাব আছে, সে অভাবটা পূরণ করছে কারা? বিনিয়োগকারী যারা আছে তারা। ঠিক আছে, এরপরে দেখি স্টক এক্সচেঞ্জ। বাংলাদেশে স্টক এক্সচেঞ্জ আছে দুইটা, ডিএসই আর একটা হচ্ছে সিএসই। ঢাকা স্টক এক্সচেঞ্জ আর একটা হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এই দুইটা, এগুলাও কিন্তু, এগুলার মাধ্যমে কিন্তু শেয়ার ক্রয় বিক্রয় হয়। ঠিক আছে, তার মানে এগুলাও আমার আর্থিক বাজারের উপাদান। এখন এই যে শেয়ার বাজারটা নিয়ন্ত্রণ করে কে? বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, সংক্ষেপে যাকে বলা হয় বিএসইসি। ঠিক আছে, তাহলে এই যে বিষয়টা, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই দুইটা জিনিসকে কন্ট্রোল করে, মানে পুরা শেয়ার বাজারকে নিয়ন্ত্রণ করে এটা। ঠিক আছে, এরপরে দেখো স্টক ডিলার। স্টক ডিলার হচ্ছে যে নিজের জন্য শেয়ার ক্রয় বিক্রয় করবে, যে নিজের জন্য ক্রয় বিক্রয় করবে সে হলো স্টক ডিলার। আবার যে একটা প্রতিষ্ঠানের পক্ষে ক্রয় বিক্রয় করবে সে হয়ে যাচ্ছে ব্রোকার। ব্রোকার শব্দের অর্থ তো এমনিতে আমরা জানি, ব্রোকার হলো এজেন্ট বা দালাল স্বরূপ। তার মানে কারো পক্ষে যদি কেউ কাজ করে তখন তাকে দালাল বা ব্রোকার বলা হচ্ছে। তাহলে এখানে দেখো স্টক ব্রোকার হচ্ছে বিনিয়োগকারীর পক্ষে কাজ করবে। এখানে ডিলার, স্টক ডিলারের মধ্যে সে স্টকটা নিজের জন্য কিনবে, কিন্তু স্টক ব্রোকার মানে সে অন্যের জন্য কিনবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আইসিবি এর পূর্ণরূপ। আচ্ছা, আইসিবি এর পূর্ণরূপ আমি বলেছি তো, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, আমি একটু আগেই বলেছি। আচ্ছা, এরপরে যাই আর্থিক বাজারের উপাদানের মধ্যে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক হলো মুদ্রা বাজারের অভিভাবক। একটু পরে যদিও আমরা এটা নিয়ে পাবো। আর বাণিজ্যিক ব্যাংক হলো মুদ্রা বাজারের মধ্যমণি। দুইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এমসিকিউর জন্য বা জ্ঞানমূলক প্রশ্নের জন্য, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক, যে হলো আর্থিক বাজারের দুইটা উপাদানের, একটা হচ্ছে মুদ্রা বাজার আর একটা হচ্ছে মূলধন বাজার। আর্থিক বাজারের দুইটা উপাদান, একটা মুদ্রা বাজার আর একটা হচ্ছে মূলধন বাজার। তো এই মুদ্রা বাজারের অভিভাবক বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংককে। আবার মধ্যমণি, যে মাঝখানের থেকে কাজ করছে আর্থিক বাজারের, তাহলে মুদ্রা বাজারের মধ্যমণি হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। ঠিক আছে, এগুলো ক নাম্বার আর হচ্ছে এমসিকিউর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ডিপোজিটরি। ডিপোজিটরি মানে হচ্ছে যে কেন্দ্র থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে যারা সিকিউরিটিস গুলা হস্তান্তর করতেছে, বা যে জায়গা থেকে হস্তান্তর বা সিকিউরিটিস গুলা ক্রয় বিক্রয় করা হচ্ছে ইলেকট্রনিক পদ্ধতিতে, তাকে বলতেছে ডিপোজিটরি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানের মধ্যে কোন একটা বিষয় ক্লিয়ার না হলে আমাকে একটু প্রশ্ন করি স্যার। আমি যদিও পাশে সবগুলো লিখে দিয়েছি, এরপরও কোন একটা বিষয় সম্পর্কে যদি
কনফিউশন লেগে থাকে তাহলে আমাকে একটু প্রশ্ন করব দ্রুত। আচ্ছা, এই যে একটু আগেই বলেছি আমি, আর্থিক বাজার হচ্ছে দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে মুদ্রা বাজার বা অর্থ বাজার। মুদ্রা বাজার বা অর্থ বাজার এটা হচ্ছে স্বল্প মেয়াদী, আর মূলধন বাজার হচ্ছে দীর্ঘমেয়াদী। তাহলে যখন আমার স্বল্প মেয়াদী, এটা কিন্তু উদ্দীপক থেকে আমার জ্ঞান প্রয়োগ আর উচ্চতর দক্ষতা এই দুটোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন বলবে কোনো একটা প্রতিষ্ঠানের বেতন দেয়া, বেতন বাকি, কর্মচারীর বেতন বকেয়া আছে, তারপর রুম ভাড়া বকেয়া আছে, তার মানে এদের যে অর্থায়নটা প্রয়োজন আছে এটা স্বল্প মেয়াদী। তখন বলতে পারে যে সে কোনো বিনিময়ে বিল বা বাণিজ্যিক পত্র ইস্যু করলো, তার মানে এগুলো হচ্ছে স্বল্প মেয়াদী। স্বল্প মেয়াদী অর্থাৎ সে কোন বাজারে ইস্যু করবে? মুদ্রা বাজার বা অর্থ বাজারে ইস্যু করবে। আবার প্রশ্ন করলো যে প্রতিষ্ঠানের কোটি টাকার মতো মূলধনের প্রয়োজন বা 10 লক্ষ টাকার মূলধনের প্রয়োজন, তখন সে কোন বাজারে যাবে? তখন দীর্ঘমেয়াদীর জন্য সে মূলধন বাজারটাকেই বেছে নেবে, মূলধন বাজার বা পুঁজি বাজারকে বেছে নেবে। এ ধরনের সৃজনশীল প্রশ্ন কিন্তু আসে, উদ্দীপক কিন্তু আসে। হ্যাঁ, এই দুইটা বিষয়ে এখন এই দুইটা নিয়ে আজকে আলোচনা করব বিস্তারিত ভাবে, সবাই একটু মনোযোগ দিব। দেখি, এই যে মুদ্রা বাজার আর হচ্ছে মূলধন বাজার। মুদ্রা বাজারের যে হাতিয়ার বা উপাদান সমূহ একটু দেখি। তো প্রথমে বললো ট্রেজারি বিল, যেটা নিয়ে আমি একটু আগে বলেছি। ট্রেজারি বিলটা হচ্ছে কি সরকারি। এরপরে বললো বাণিজ্যিক কাগজ বা বাণিজ্যিক পত্র, দুটাই সেম কথা। ব্যাংকের স্বীকৃতিপত্র, এটাও স্বল্পমেয়াদী, এটাও স্বল্পমেয়াদী। পুনঃক্রয়, এটাও স্বল্পমেয়াদী। হ্যাঁ, স্বল্পমেয়াদী। কোম্পানি স্বল্প মেয়াদের জন্য নিজের যে সিকিউরিটিস আছে ওটা একবার বিক্রয় করবে, আবার পুনরায় ক্রয় করে নিবে, তাই জন্য পুনঃক্রয় বলছে। একটু পরে যাচ্ছি বিস্তারিততে। আচ্ছা, হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট, এটাও হচ্ছে কি স্বল্প মেয়াদী। আর দীর্ঘমেয়াদীর মধ্যে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বন্ড বা ঋণপত্র, এগুলো 5 বছরের অধিক সময়ের জন্য হয়, তাই জন্য এগুলো মূলধন বাজারের উপাদান। আর এগুলো 1 বছরের ভিতর কার্যাদি সম্পন্ন করে, তাই জন্য এগুলা মুদ্রা বাজারের উপাদান। ঠিক আছে, এখন মুদ্রা বাজার নিয়ে একটু বিস্তারিত কথা বলি। যে বাজারে, ভালো করে খেয়াল করবে, যে বাজারে 1 বছর বা তার কম সময়ের জন্য স্বল্প মেয়াদী আর্থিক সিকিউরিটি ক্রয় বিক্রয় হয়ে থাকে তাকে অর্থবাজার বা মুদ্রা বাজার বলে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, শুরু থেকেই বলেছি যে স্বল্প মেয়াদী আর্থিক সিকিউরিটিস গুলা ক্রয় বিক্রয় করলে তাকে আমরা অর্থবাজার বলবো বা মুদ্রা বাজার বলবো। আবার দীর্ঘমেয়াদী যদি হয়ে থাকে তাকে বলবো মূলধন বাজার বা পুঁজি বাজার। একটু পরে মূলধন বাজারে যাচ্ছি, তার আগে এটার বৈশিষ্ট্যগুলো দেখি। মুদ্রা বাজার কি কি কাজ করতেছে। মুদ্রা বাজার আর্থিক বাজারের এমন একটি অংশ যেখানে স্বল্প মেয়াদী অর্থ সংস্থান করা হয়ে থাকে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আসি, এখানে স্বল্প মেয়াদী সরকারিও হতে পারে, আবার কি বেসরকারিও সিকিউরিটিজ ক্রয় বিক্রয় হতে পারে। আমি তো শুরুতেই বলেছি সরকারি হচ্ছে একটাই শুধু, ট্রেজারি বিল। ট্রেজারি বিল এটা হচ্ছে সরকারি, বাদ বাকি সবগুলো হচ্ছে বেসরকারি। একটু আগে যা যা দেখেছিলাম সবগুলো বেসরকারি প্রায়। আচ্ছা, এরপরে দেখি, ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এই বাজারে স্বল্প মেয়াদী বিনিয়োগের সুযোগ পায়। ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, বিনিয়োগকারী শুধু ব্যক্তি হবে এমনটা নয়, কোনো ব্যাংক বা বীমা প্রতিষ্ঠানও কিন্তু বিনিয়োগ করে থাকে। যেমন ধরো, আমরা যে ব্যাংকে টাকা জমা রাখি, ব্যাংক আমাকে মুনাফা কোথা থেকে দেয়?
আমার টাকাগুলো তো মাটিতে পুঁতে রাখে না যে ওখান থেকে গাছ জন্মাবে, তারপর হ্যাঁ ওখান থেকে মুনাফা দিবে আমাদেরকে, তাই না? ওটা হচ্ছে ওরা আরেকটা জায়গায় বিনিয়োগ করে, ওখান থেকে মুনাফা পাবে। ঠিক আছে, তাই জন্য আমাকে মুনাফা দেয়। তাহলে এই যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, তার মানে এই ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, এগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী। এই বাজারে স্বল্পমেয়াদী বিনিয়োগের সুযোগ পাই। আচ্ছা, বাণিজ্যিক ব্যাংককে একটু আগেই বলেছি, বাণিজ্যিক ব্যাংকে মুদ্রা বাজারের মধ্যমণি, আর বাংলাদেশ ব্যাংকে মুদ্রা বাজারের অভিভাবক। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই দুইটা। ঠিক আছে। আচ্ছা, তাহলে মুদ্রা বাজার সম্পর্কে সবাই ক্লিয়ার নাকি একটু জানাবো দ্রুত? এখন কি দেখা যাচ্ছে নাকি এখনো দেখা যাচ্ছে না? আচ্ছা, এখন আমি কি এটা আর একবার রিপিট করব? সবাই একটু জানাই এই বিষয়টা, মুদ্রা বাজার সম্পর্কে ক্লিয়ার নাকি একটু জানাই দ্রুত, নাকি আমাকে আরেকবার রিপিট করতে হবে? আচ্ছা, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, মুদ্রা বাজার নিয়ে আমি আরেকটু তারপরে রিপিট করে দিচ্ছি। মুদ্রা বাজার হচ্ছে এক বছরের কম সময়ের জন্য যে স্বল্পমেয়াদী আর্থিক সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করা হচ্ছে তাকে বলছি। এখন বৈশিষ্ট্যটা একটু দেখি। এখানে স্বল্পমেয়াদী অর্থ সংস্থান করা হচ্ছে, সরকারিও হয় আবার বেসরকারিও হয়। এরপরে ব্যক্তিও বিনিয়োগ করতে পারে, আবার প্রতিষ্ঠানও বিনিয়োগ করতে পারে। এরপরে বললো যে এটা নিয়ে আগেও কথা বলেছি, বাণিজ্যিক ব্যাংক হলো মধ্যমণি, আর কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক হলো মুদ্রা বাজারের অভিভাবক। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় গেল। এরপরে আসি, আচ্ছা এরপরে আসি মুদ্রা বাজারের হাতিয়ার, মুদ্রা বাজারের যে উপাদান যেগুলো আছে ওগুলো নিয়ে একটু কথা বলি। প্রথমে বললো ট্রেজারি বিল, যেটা বলেছিলাম সরকারি, একটু দেখি, ভবিষ্যতে কোন নির্দিষ্ট তারিখে পরিশোধ করার অঙ্গীকার করে। এই যে সরকার যে স্বল্প মেয়াদী অঙ্গীকার পত্র ইস্যু করে তাকে ট্রেজারি বিল বলা হয়। বাংলাদেশ ব্যাংক সরকারি ট্রেজারি বিলের প্রধান সংরক্ষণকারী। খুব গুরুত্বপূর্ণ দুইটা তথ্য এখানে আমরা পেয়েছি। ট্রেজারি বিলটা সরকার করছে প্রথম বিষয়। এরপরে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক সরকারি ট্রেজারি বিলের প্রধান সংরক্ষণকারী। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি বাণিজ্যিক কাগজ কি বলছে। স্বল্পমেয়াদী আমানতবিহীন অঙ্গীকারপত্র যা বিক্রয় করে কোম্পানিগুলো স্বল্পমেয়াদী অর্থায়নের প্রয়োজন মেটায়। কোম্পানি, আগেরটাই সরকার ছিল, এখন একটা হচ্ছে কোম্পানি স্বল্পমেয়াদী অর্থায়নের প্রয়োজন মেটায়, তাকে বাণিজ্যিক পত্র বলে বা বাণিজ্যিক কাগজ বলা হচ্ছে। ঠিক আছে। এখন দেখো, আমেরিকায় এর সময়কাল হচ্ছে 30 থেকে 270 দিন, আর ভারতের সময়কাল 91 থেকে 180 দিন। ঠিক আছে।
তাহলে এটার একটা সময়কালও এখানে দেওয়া আছে এবং এগুলাই ফলো করে বাংলাদেশ। এখন আসি ব্যাংকের স্বীকৃতিপত্র, একটি স্বল্পমেয়াদী অর্থায়ন উৎস যা পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে, এই বিষয়টা হয় পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে ব্যাংকের অঙ্গীকারপত্র হিসেবে কাজ করে। মেয়াদ দেওয়া আছে 30 থেকে 180 দিন। ঠিক আছে, তাহলে প্রথমটা পাইলাম আমরা সরকার ট্রেজারি বিল দিচ্ছে, এরপর কোম্পানি বাণিজ্যিক কাগজ দিচ্ছে, এরপর পাইলাম আমদানি রপ্তানির কাজে আমরা ব্যাংকের স্বীকৃতি পাচ্ছি। ঠিক আছে, এরপরে আসি পুনঃক্রয়। এই যে দেখো আরেকটা বিষয়, সরকারি স্বল্পমেয়াদী সিকিউরিটি সমূহ বিক্রয় এবং তা নির্দিষ্ট সময় পর পুনরায় ক্রয় করার চুক্তিকে পুনঃক্রয় চুক্তি বলে। তার মানে এই সিকিউরিটিস গুলো একবার বিনিয়োগকারীদের কাছে বিক্রয় করা হবে। আমি বিনিয়োগকারীদের কাছে মনে করো বিক্রয় করলাম, কয়েক মাস পরে আমি এগুলো ওদের থেকে আবার কিনে নিব। যখন আমি বিক্রয় করছি তখন এর দাম রাখলাম মনে করো 100 টাকা। যখন আমি পুনরায় ওদের থেকে ক্রয় করে নিব তখন আমি এটার ওদেরকে টাকা ফেরত দিচ্ছি 130 টাকা। তার মানে হচ্ছে 30 টাকা এখানে মুনাফা হচ্ছে। 30 টাকা এখানে কি হচ্ছে? 30 টাকা এখানে মুনাফা হচ্ছে। ঠিক আছে, তার মানে এখানে ক্লিয়ার করবে দেখো, যে দামে সিকিউরিটি সমূহ বিক্রয় করা হয় তার চেয়ে অধিক দামে পুনরায় তা ক্রয় করা হয়। ওই যে বলেছে 100 টাকা দিয়ে আমি যদি বিক্রয় করি, এটা ওদেরকে ফেরত দিচ্ছে 130 টাকা, পুনরায় ওদের থেকে ক্রয় করে নিচ্ছে আমি 130 টাকা দিয়ে, 30 টাকার একটা মুনাফা পাচ্ছে। ঠিক আছে, বিক্রয় করা হয় তার চেয়ে অধিক দামে পুনরায় তা ক্রয় করা হয়। দেখো, বিক্রয় ও ক্রয়ের পার্থক্যই হচ্ছে ক্রয়কারী প্রতিষ্ঠানের সুদ বাবদ আয়। যারা বিনিয়োগকারী আছে, তারা যারা ক্রয় করতেছে এগুলা, তাদের জন্য সুদ বাবদ একটা আয়ের ব্যবস্থা হচ্ছে ওই বিক্রয় আর ক্রয়ের মধ্যে যে পার্থক্যটা হচ্ছে 30 টাকা। এই যে বলেছি এই 30 টাকাটাই হচ্ছে তার আয়, সুদ বাবদ আয়। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এরপরে আসি হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট। এটা পাচ্ছে কি দেখো, বাণিজ্যিক ব্যাংক মেয়াদি আমানত বা জমার বিপরীতে, মেয়াদি আমানত বা জমার বিপরীতে কিছু টাকা জমা আছে মেয়াদ ভিত্তিতে, তার বিপরীতে সার্টিফিকেট ইস্যু করতেছে, তাকে হস্তান্তরযোগ্য। তার মানে এটা করতেছে বাণিজ্যিক ব্যাংক। কি করতেছে, আমার মনে করো আমি একজন ব্যবসায়ী, মনে করো আমার অ্যাকাউন্টে 20 লাখ টাকার মতো ফিক্সড ডিপোজিট করা আছে। এখন এটার বিনিময়ে আমাকে একটা কি দিল, হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট দিয়ে দিল। হস্তান্তরযোগ্য তার মানে আমি চাইলে এই আমানত সার্টিফিকেটটা হস্তান্তর করতে পারবো। হ্যাঁ, আমি মনে করো অনেক সময় অনেক প্রোডাক্ট ক্রয় করার সময় বাকিতে ক্রয় করতে হয়, এখন আমি এই সার্টিফিকেটটা শো করতে পারবো। ঠিক আছে, আমি এটা ওকে দিয়ে দিব, দিয়ে আমি পণ্যটা ক্রয় করতে পারবো। ঠিক আছে, তার মানে এটা হস্তান্তরযোগ্য। আচ্ছা, তাহলে এখানে আমি আরেকটু বলছি, ট্রেজারি বিল হচ্ছে সরকার দিচ্ছে, এরপরে বাণিজ্যিক কাগজ হচ্ছে এটা কোম্পানি দিচ্ছে, এটার মাধ্যমে কোম্পানি তাদের স্বল্পকালীন আর্থিক চাহিদা মেটাচ্ছে, সরকার স্বল্পকালীন আর্থিক চাহিদা মেটাচ্ছে ট্রেজারি বিলের মাধ্যমে। এরপর হচ্ছে আমদানি, পণ্য আমদানি রপ্তানিতে আমরা ব্যাংকের স্বীকৃতিপত্র ব্যবহার করছি। এরপর হচ্ছে আবার কিছু সিকিউরিটিস আছে যেগুলো কিছু স্বল্পমেয়াদী সরকারি সিকিউরিটিস আছে যেগুলা ক্রয় আর বিক্রয় করা হচ্ছে। প্রথমে বিক্রয় করে পুনরায় তা ক্রয় করে নেওয়া হচ্ছে, তাহলে এগুলোকে পুনঃক্রয় বলছি। আর লাস্ট ওয়ান হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের মেয়াদ ভিত্তিক টাকা জমা রাখার কারণে এটার বিপরীতে আমাকে একটা সার্টিফিকেট দিচ্ছে, যেটাকে বলছে আমরা হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট। যে টাকাটা আমার আমানত আছে ওই টাকার বিপরীতে আমাকে একটা সার্টিফিকেট দিচ্ছে, এবং ওই সার্টিফিকেটটা আমরা কি করছি, ওটা দিয়ে আমরা লেনদেন করতে পারবো, যার কারণে এটাকে হস্তান্তরযোগ্য বলা হচ্ছে। আচ্ছা, তাহলে সবাই একটু জানাবো এই যে মুদ্রা বাজারের যে উপাদানগুলো বা হাতিয়ার গুলো ক্লিয়ার নাকি একটু জানাবো সবাই দ্রুত। প্রয়োজনে এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখবো দ্রুত, মানে এটা এই জিনিসটা থেকে প্রশ্ন কিন্তু আসবে, এমসিকিউ বলো ক নাম্বার বলো, এখান থেকে কিন্তু প্রশ্ন পাবে। ট্রেজারি বিল কি, বাণিজ্যিক কাগজ কি, ব্যাংকের স্বীকৃতিপত্র কি, এ ধরনের প্রশ্ন কিন্তু আসে প্রতিবার।
ওকে স্যার, তাহলে আমি পরেরটাতে যাচ্ছি। এখন আসি মূলধন বাজারে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে যাই। মূলধন বাজার, মূলধন বাজার হলো আর্থিক বাজারের সে অংশ যেখানে দীর্ঘমেয়াদের জন্য অর্থ ও আর্থিক লেনদেন হয়। দীর্ঘমেয়াদের জন্য অর্থ ও আর্থিক লেনদেন হচ্ছে, তাকে আমরা মূলধন বাজার বলছি। শুরুতেই বলেছি, এখনো বলছি যে যেখানে আমরা দীর্ঘমেয়াদী, শুরুতেই বলেছি যে স্বল্প মেয়াদী আর দীর্ঘমেয়াদী। স্বল্প মেয়াদী হচ্ছে অর্থ বাজার, আর দীর্ঘমেয়াদী হচ্ছে মূলধন বাজার বা পুঁজি বাজার। এটার কাজগুলো একটু দেখি। কাজ, কার্যাবলী: মূলধন বাজার জনগণের কাছে ছড়িয়ে থাকা অর্থ সংগ্রহ করে একত্রিত করে। এটা বলার একটা মানে আছে, ভালো করে একটু খেয়াল করব। আমরা জানি শেয়ার হলো মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে আমরা কি বলছি? শেয়ার বলছি। তাহলে জনগণ একটা কোম্পানির, ভালো একটা কোম্পানির শেয়ার যখন ক্রয় করছে, ক্ষুদ্র ক্ষুদ্র লটে কিন্তু ক্রয় করছে, সব টাকা কিন্তু একজন দিচ্ছে না, ঠিক আছে? ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে যখন মূলধনের বিনিয়োগ করতেছে, তখন সবার টাকা মিলিত হয়ে একটা বিশাল টাকায় পরিণত হচ্ছে। এটার মানে হচ্ছে এটা, মূলধন বাজার জনগণের কাছে ছড়িয়ে থাকা অর্থ সংগ্রহ করে একত্রিত করে। হ্যাঁ, ক্ষুদ্র ক্ষুদ্র জনগণের কাছ থেকে অর্থগুলো সংগ্রহ করে একসাথে করে বড় একটা মূলধনের আয়োজন করে, ঠিক আছে? এরপরে দেখো, জনগণ তাদের সঞ্চিত অর্থ মূলধন বাজারে বিনিয়োগ করে, ঠিক আছে? জমা, সঞ্চিত মানে জমাকৃত অর্থটাই মূলধন বাজারে তারা বিনিয়োগ করে। বৈদেশিক মুদ্রা কেনাবেচার এই বাজার সহায়তা করে এবং দেশের শিল্পায়নে সহায়তা করে। আচ্ছা, দেশের শিল্প বা ইন্ডাস্ট্রি যেগুলো আছে এগুলো যাতে এগিয়ে যায়, সে জায়গায় কিন্তু এই যে মূলধন বাজার এটাই কিন্তু সহায়তা করে, ঠিক আছে? সরকারি বন্ড, নোট ইস্যু ও বিলীকরণে এই বাজার সহায়তা করে। সরকারি বন্ড মানে হচ্ছে সরকারের পক্ষ থেকে যে দীর্ঘমেয়াদী আর্থিক সম্পদ যেটা আছে সেটাকে বলতেছে সরকারি বন্ড। আচ্ছা, এখন আমরা যাই মূলধন বাজারে হাতিয়ার। মূলধন বাজার হাতিয়ার হচ্ছে তিনটা, একটু খেয়াল করবো সবাই। মূলধন বাজার হাতিয়ার হচ্ছে তিনটা। প্রথমে আমরা পাচ্ছি কি? বন্ড। বন্ড যৌথ মূল্যের কোম্পানির দীর্ঘমেয়াদী অর্থায়নের সর্বশেষ হাতিয়ার, যে দলিলের মাধ্যমে যৌথ মূল্যের কোম্পানি জনসাধারণের কাছ থেকে ঋণ গ্রহণ করে তাকেই আমরা কি বলছি? ঋণপত্র বা বন্ড বলছি, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ, ক নাম্বারের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে দলিলের মাধ্যমে যৌথ মূলধনী কোম্পানি জনসাধারণের কাছ থেকে ঋণ গ্রহণ করে তাকেই আমরা ঋণপত্র বা বন্ড বলে থাকি। সাধারণ শেয়ার বলতেছে কি? মূলধন বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিকিউরিটি হচ্ছে সাধারণ শেয়ার। মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলে। একটু আগেই আমি ক্লিয়ার করেছি বিষয়টা, মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে আমরা শেয়ার বলছি। যে শেয়ার ক্রয় করে কোনো বিনিয়োগকারী কোম্পানির মালিকানা লাভ করে, কোম্পানি পরিচালনায় ভোট দানে অংশগ্রহণের সুযোগ পাই, সেই শেয়ারকে সাধারণ শেয়ার বলে। তিনটা পয়েন্ট কিন্তু চলে এসেছে। সাধারণ শেয়ারটা আমরা চিনবো কিভাবে? প্রথম কথা হচ্ছে, সাধারণ শেয়ারের মালিক মানে সে হচ্ছে কিসের মালিকানা পাচ্ছে? কোম্পানির মালিকানা পাচ্ছে। দ্বিতীয় কথা, সে পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে। তৃতীয় কথা, সে ভোট দানে অংশগ্রহণের সুযোগ পাবে। তিনটা বিষয়। সাধারণ শেয়ার মানে হচ্ছে কোম্পানির মালিকানা পাচ্ছে সে, পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে, এরপর ভোট দানও করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আবার উক্ত বিনিয়োগকারীকে আমরা শেয়ার হোল্ডার বলতেছি, ঠিক আছে? এখন আসে অগ্রাধিকার। তার মানে অনেক সময় কিন্তু অনুধাবন প্রশ্নে আসে যে সাধারণ শেয়ার আর অগ্রাধিকার শেয়ারের মধ্যে পার্থক্য লিখো। তাহলে অগ্রাধিকার শেয়ারটা একটু দেখি। যে শেয়ার ক্রয় করে কোনো বিনিয়োগকারী লভ্যাংশ প্রাপ্তিতে এবং মূলধন প্রত্যাবর্তনে অন্যান্য শেয়ার হোল্ডারের চেয়ে অগ্রাধিকার পায়, সেই শেয়ারকে আমরা কি বলছি? দেখো, লভ্যাংশ প্রাপ্তিতে সাধারণ শেয়ার সবার শেষে নিবে লভ্যাংশ বা লাভের অংশ। অগ্রাধিকার শেয়ার হচ্ছে অগ্রাধিকার, তার মানে অগ্রে অধিকার, সে আগে অধিকার পাবে। কোম্পানির লভ্যাংশ হোক, তারপর প্রতিষ্ঠান মনে করো অবসায়ন হলো, বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে গেলে মূলধন ফেরত দিতে হবে। তো মূলধন ফেরত দেওয়ার সময় কারা অগ্রাধিকার পাবে? আগে অগ্রাধিকার শেয়ার হোল্ডাররাই আগে কি পাবে? অগ্রাধিকার পাবে, ঠিক আছে? ওদের অগ্রাধিকার আগে, তাই জন্য এরা অগ্রাধিকার শেয়ার, ঠিক আছে? আর সাধারণ শেয়ার হোল্ডার হচ্ছে প্রতিষ্ঠানের মালিক, কিন্তু এরা প্রতিষ্ঠানের মালিক হিসেবে ওভাবে কাজ করে না। এদের এদের জাস্ট লভ্যাংশ প্রাপ্তি আর অবসায়নের ক্ষেত্রে এদের অগ্রাধিকারটা থাকে, ঠিক আছে? এরপরে আসি, আচ্ছা,
তার মানে আমাদের এতক্ষণ যা বলেছি তা যদি ক্লিয়ার হয়, এখন আমরা সৃজনশীল প্রশ্নে চলে আসব। দেখি একটু কি বলছে। সততা কোম্পানি বিগত কয়েক বছর ধরে উচ্চ হারে মুনাফা অর্জন করে আসছে। সম্প্রতি কর্মচারীদের বেতন পরিশোধ করতে গিয়ে আর্থিক সংকটে পড়ে। বাণিজ্যিক কাগজ ইস্যুর মাধ্যমে আর্থিক বাজার হতে অর্থ সংগ্রহ করে তা মোকাবিলা করতে পেরেছিল। প্রথম সংকটটা ছিল তার কর্মচারীর বেতন। আর বেতন মানে আমি বলেছিলাম স্বল্প মেয়াদী, ঠিক আছে। আর এটার জন্য ওরা বাণিজ্যিক কাগজ ইস্যু করেছে, এটাও স্বল্প মেয়াদী। আচ্ছা, পরবর্তীতে ব্যবসায়ী সম্প্রসারণ মানে বৃদ্ধি করা। সম্প্রসারণের জন্য 50 কোটি টাকার প্রয়োজন পড়ে। এই অর্থ তারা পূর্বের ন্যায় বাণিজ্যিক কাগজ ইস্যু না করে অগ্রাধিকার শেয়ার ইস্যুর মাধ্যমে সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করেছে। দুইটা কথা বলেছে, একটা হচ্ছে তারা বেতনের জন্য বাণিজ্যিক কাগজ, সম্প্রসারণের জন্য অগ্রাধিকার শেয়ার। তো আমাকে প্রথমে বলছে প্রথম পর্যায়ে কোন ধরনের বাজার, আর দ্বিতীয় পর্যায়ে অর্থ সংগ্রহের সিদ্ধান্তটা যৌক্তিক কিনা। দেখি একটু দ্রুত কমেন্ট করে জানাবো সবাই। ঘ নাম্বারে কি হবে, আমি অলরেডি ক্লিয়ার করে দিয়েছি। নাম্বারিংটা করব, ঘ দিয়ে উত্তর লিখবো, দ্রুত জানিয়ে দিই সবাই। তার মানে বাণিজ্যিক কাগজ ইস্যু করেছে না বেতনের জন্য। এই যে একটু দেখি, মুদ্রা বাজারের হাতিয়ারের মধ্যে দেখো তো বাণিজ্যিক কাগজ আছে কিনা। বাণিজ্যিক কাগজ আছে এখানে। তার মানে আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে মুদ্রা বাজার বা অর্থ বাজার, দুইটা একই কথা। এরপরে পরেরটা বলেছে 50 কোটি টাকার জন্য অগ্রাধিকার শেয়ার ইস্যু করেছে। তার মানে তো আমরা একটু আগেই পড়েছি মূলধন বাজারের তিনটা উপাদান, যে বন্ড, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার। তো অগ্রাধিকার শেয়ার মানে দ্বিতীয় যে পর্যায়টা আছে এটা হচ্ছে মূলধন বাজার বা পুঁজি বাজার বলা হয়। আচ্ছা, তাহলে 50 কোটি টাকার জন্য অগ্রাধিকার শেয়ারটা আসলেই যৌক্তিক। প্রথমে কিন্তু আইডেন্টিফাই করে দিব যে সততা কোম্পানি দ্বিতীয় পর্যায়ে যে মূলধন বাজার থেকে অর্থ সংগ্রহ করেছে, অগ্রাধিকার শেয়ার ইস্যুর মাধ্যমে যে মূলধন বাজার থেকে অর্থ সংগ্রহ করেছে, এটা যৌক্তিক। এক লাইন প্রথমে এটা লিখে দিতে হবে ক্লিয়ার ভাবে। এখন অনেকেই করে কি যে যৌক্তিক কিনা বিশ্লেষণ করা হলো, এভাবে দিয়ে যদি আমি লাইনটা শুরু করি তাহলে কিন্তু টিচার গড়পড়তা নাম্বার দিবে। ঠিক আছে, প্রথমেই বলে দিতে হবে যে মূলধন বাজারের অগ্রাধিকার শেয়ার ইস্যুর মাধ্যমে যে মূলধনটা সংগ্রহ করেছে এটা যৌক্তিক ছিল। এরপরে আলোচনা করো মূলধন বাজার নিয়ে। মূলধন বাজার অগ্রাধিকার শেয়ারের মাধ্যমে হয়, সাধারণ শেয়ারের মাধ্যমে হয়, বন্ড নিয়ে হয়, এটা নিয়ে আলোচনা করবে। দেন উদ্দীপকের সাথে মূলধন বাজারের সাথে একটা মিলকরণ করবে, শেষ দিকে উচ্চতর দক্ষতার প্রয়োগ করবে। ঠিক আছে, তোমার নিজের মতো করে কথাগুলো বলবে,
যাতে প্রেজেন্টেশনটা সুন্দর হয়, নাম্বারও ভালোভাবে আসে। এখন আসি 2 নাম্বার সৃজনশীলে। 2 নাম্বার সৃজনশীল আগে তোমরা পড়ো, পড়ে আমাকে একটু জানাও তো দেখি গ নাম্বার আর ঘ নাম্বার কি হবে। আমি এখন কিছু বলবো না, তোমরা জানিয়ে দাও আগে, তারপর আমি বলছি। আচ্ছা দেখি সবাই, এখানেও একইভাবে কি বলছে, যমুনা কোম্পানি কর্মচারীদের বেতন পরিশোধ করতে গিয়ে সাময়িক আর্থিক অসুবিধায় আর্থিক সমস্যায় পড়েন, এই জন্য কোম্পানিটি ব্যাংক হতে জমাযুক্ত ঋণ গ্রহণ করেন। আচ্ছা, অপরদিকে পদ্মা কোম্পানি তার ব্যবসায়ী সম্প্রসারণের জন্য বাজারে শেয়ার ইস্যু করার মাধ্যমে প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করে। যদিও কোম্পানিটি ব্যাংক হতে স্বল্প মেয়াদী ঋণ গ্রহণের মাধ্যমে মূলধন সংগ্রহের সুযোগ ছিল, পদ্মা কোম্পানির কিন্তু একটা সুযোগ ছিল স্বল্প মেয়াদী ঋণ গ্রহণের, কিন্তু তারপরেও তারা শেয়ার ইস্যু করেছে। হ্যাঁ, তাহলে কারণটা কি, তারা কিসের জন্য কাজ করছে? সম্প্রসারণ। সম্প্রসারণ মানে বৃদ্ধি করা, তার মানে এখানে বেশি পরিমাণ টাকার প্রয়োজন আছে, তাই জন্য তারা শেয়ার ইস্যু করেছে। আসলেই ভালো করেছে তারা। তার মানে বেতন পরিশোধের জন্য জমাযুক্ত ঋণ যেটা করেছে এটা হচ্ছে স্বল্প মেয়াদী। স্বল্প মেয়াদী অর্থাৎ অর্থবাজার বা মুদ্রা বাজারের কাহিনী। আবার শেয়ার ইস্যু করেছে এটা হচ্ছে দীর্ঘমেয়াদী, আর দীর্ঘমেয়াদী মানে হচ্ছে মূলধন বাজারের কাহিনী। ঠিক আছে, তো গ নাম্বার বলছে আমাকে উদ্দীপকের যমুনা কোম্পানি কোন ধরনের আর্থিক বাজার হতে, তার মানে অর্থ বাজার বা মুদ্রা বাজার হতে। এরপরে ঘ নম্বরে বলেছে উদ্দীপকে বর্ণিত পদ্মা কোম্পানি কর্তৃক আর্থিক বাজারের ধরন নির্বাচনের যৌক্তিকতা। উনি যে ধরনটা নির্বাচন করেছে সম্প্রসারণের জন্য, যে শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বাজারকে বেছে নিয়েছে, এটা যৌক্তিক। ঠিক আছে, তার মানে প্রথম লাইনটা লিখতে হবে উদ্দীপকে বর্ণিত পদ্মা কোম্পানি কর্তৃক আর্থিক বাজারের ব্যবসায়ী সম্প্রসারণের জন্য শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বাজারকে বেছে নেওয়া বা মূলধন বাজার নির্বাচন করাটা যৌক্তিক ছিল। এরপর আমরা মূলধন বাজার নিয়ে কথা বলবো, এরপর আমরা উদ্দীপকের সাথে মিল করব, এরপর লাস্টে একটা ফিনিশিং দিয়ে দেবো। ঠিক আছে, 4 নম্বরের জন্য পয়েন্ট। আচ্ছা, এরপরে সবাই 3 নম্বর সৃজনশীল আসি। 3 নাম্বারটা একটু দেখি, আমি পড়ে দিচ্ছি, এরপরে তোমরা আনসার করবে। একই রকম কিন্তু একই প্যাটার্ন থেকে আসছে। ঠিক আছে, জনাব শৈল্পিক বাংলাদেশের একজন বড় শিল্পপণ্য রপ্তানিকারক। তিনি আমদানিকারকদের নিকট থেকে অঙ্গীকারপত্র, বিনিময় বিল ইত্যাদি পেয়ে থাকেন। অঙ্গীকারপত্র, বিনিময় বিল এগুলো হচ্ছে স্বল্প মেয়াদী। আমি এখানে ক্লু দিয়ে দিচ্ছি কি হবে না হবে। আচ্ছা, এগুলো বিল বাজারে বিক্রয় করে তিনি আগাম অর্থ সংস্থান করেন। আচ্ছা, তিনি তার শিল্পের সম্প্রসারণের জন্য বাজারে শেয়ার বিক্রয় করেন। বাজারে শেয়ার বিক্রয় করেন। বিশেষ ধরনের বন্ড বিক্রয়ের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে। বন্ড বিক্রয়, বন্ড এটাও হলো দীর্ঘমেয়াদী। আচ্ছা, এগুলার বাজারে সচেষ্ট চাহিদা থাকায় মূলধন সংস্থানে তার কোনো সমস্যা হবে না। তাহলে গ নাম্বার বলছে আমাকে মিস্টার শৈল্পিক প্রাপ্ত বিল সমূহ কোন ধরনের বাজারে বিক্রয় হয়। ঘ নাম্বারে বললো তার মতো ব্যবসায়ীদের মূলধন সংস্থানে পরের বাজারটি মানে কোন ধরনের বাজার প্রশ্ন করেছে, কিন্তু পরের বাজারটি মুখ্য ভূমিকা রাখে। বক্তব্য সপক্ষে যুক্তি দাও। একটু দ্রুত জানাবো আমরা কমেন্ট করে।
গ নাম্বার আর ঘ নাম্বার। আমি অলরেডি বলে দিয়েছি এখানে কি হবে। শুধু ভূমিকা রাখে বলার আগে এই বাজারটা নিয়ে কথা বলতে হবে। পরের বাজারটি মুখ্য ভূমিকা রাখে। এখন ঘ নাম্বারে গিয়ে যদি পরের বাজারটি মুখ্য ভূমিকা রাখে এভাবে না বলে প্রেজেন্টেশনটা যদি একটু সুন্দর করতে পারি, যে বাজারটার নাম কি, পরের বাজারটা, যে এই বাজারটাই মুখ্য ভূমিকা রাখে, তখন আরো সুন্দর হবে। ঠিক আছে? হ্যাঁ, মোনালিসা সঠিকভাবে লিখেছে যে গ নম্বরে মুদ্রা বাজার, পরেরটা মূলধন বাজার, যা অধিক ভূমিকা রাখে। এভাবে বিষয়টা আসতে হবে। পরের বাজার বলে দিয়েছে এখানে, সরাসরি আমায় কিন্তু বলে নাই, পরের বাজারটার নামটা বলে দিতে হবে, দেন আমি যাইতে পারবো যে এটা ভূমিকা রাখে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কোন ধরনের বাজার? মুদ্রা বাজার। যেহেতু স্বল্প মেয়াদী তাই জন্য মুদ্রা বাজার, আর এটা হচ্ছে দীর্ঘমেয়াদী তাই জন্য হচ্ছে মূলধন বাজার। মূলধন বাজার। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে আশা করি এই দুইটা বিষয় ক্লিয়ার। আর্থিক বাজারের এই দুইটা বিষয় ক্লিয়ার। আজকে কথা বললাম আমরা শুধু আর্থিক বাজার নিয়ে এবং আর্থিক বাজারের প্রকারভেদ নিয়ে। আর্থিক বাজার হচ্ছে যে বাজারে আর্থিক সম্পদগুলো ক্রয় বিক্রয় হয় তাকে আমরা আর্থিক বাজার বলছি। মানে আর্থিক বাজার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মুদ্রা বাজার বা অর্থ বাজার, আর একটা হচ্ছে মূলধন বাজার বা পুঁজি বাজার। যেখানে স্বল্পমেয়াদী আর্থিক সম্পদগুলো ক্রয় বিক্রয় হয় তাকে আমরা মুদ্রা বাজার বলছি, আর যেখানে দীর্ঘমেয়াদী আর্থিক সম্পদগুলো ক্রয় বিক্রয় হয় তাকে আমরা মূলধন বাজার বা পুঁজি বাজার বলছি। ঠিক আছে? তো এগুলোর উপর ভিত্তি করেই সিকিউ গুলো আসছে। আর আমরা একটু মাথায় রাখবো আর্থিক বাজারের উপাদান, তারপর মাথায় রাখবো যে মুদ্রা বাজার এবং মূলধন বাজারের বৈশিষ্ট্যগুলো মাথায় রাখলে এবং মুদ্রা বাজার মূলধন বাজার দুটো ক্লিয়ার হয়ে যাবে। আর এমসিকিউ এবং ক নাম্বার প্রশ্নের জন্য কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি এখানে বলেছি, যে বাণিজ্যিক ব্যাংক হলো মুদ্রা বাজারের মধ্যমণি, এরপর কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক হলো মুদ্রা বাজারের অভিভাবক। ঠিক আছে? এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে এরপরে আমরা আলোচনা করেছি মূলধন বাজারের তিনটা উপাদান নিয়ে, তারপরে হাতিয়ার বা উপাদান বলা হচ্ছে, এরপরে হচ্ছে মুদ্রা বাজারের উপাদান, এগুলো নিয়ে কথা বলেছি। এগুলাও খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নেক্সট আমরা সিকিউতে আসছি, সিকিউ নিয়ে কথা বলেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমরা এতটুকু রাখছি। এরপরের পর্বে আমরা মূলধন বাজারের সাধারণ শেয়ার, যে বন্ড, এগুলা নিয়ে কথা বলেছি না, এগুলার বাজারগুলো নিয়ে কথা বলবো। বন্ডের বাজার, শেয়ার বাজার, এগুলো নিয়ে কথা বলবো। হ্যাঁ, আবার শেয়ার বাজার কত প্রকার, কয় ধরনের হতে পারে, তারপরে এখানে আরো বিস্তারিত বিষয় আসবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, এগুলো নিয়েও কিন্তু কথা আসবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো।